আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অনেকেই মিডিয়াতে কাজ করতে চান এবং তাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে যে মিডিয়াতে কাজ করতে গেলে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, বয়স কেমন হওয়া চাই, মিডিয়াতে কাজ করতে গেলে কি দেখতে সুন্দর হতে হবে কিনা। এই টুকিটাকি বিষয় নিয়ে আমি আজ বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিও জুড়ে। আশা করি আপনারা যারা মিডিয়াতে কাজ করতে চান, বিশেষ করে আমার জায়গায় যে জায়গাগুলোতে আমি কাজ করি অর্থাৎ সংবাদ উপস্থাপনা বা অনুষ্ঠান উপস্থাপনা, এই জায়গাগুলোতে আসলে কিভাবে কাজ করা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটা প্রশ্ন আমাকে অনেকেই করেন যে মিডিয়াতে কাজ করতে গেলে কি দেখতে খুব বেশি সুন্দর হতে হয়। ব্যাপারটা আসলে তেমন নয়, তবে আপনি যদি দেখতে সুন্দর হন তাহলে এটা অবশ্যই আপনার একটা প্লাস পয়েন্ট, কিন্তু আপনাকে দেখতে প্রেজেন্টেবল হতে হবে, অর্থাৎ উপস্থাপন যোগ্য হতে হবে। সবাই কি আসলে মিডিয়াতে যারা কাজ করেন তারা কি আসলে শাকিব খানের মতো, যদি ছেলেদের কথা বলি, আর মেয়েদের কথা যদি বলি সবাই কি ঐশ্বরিয়া রায়? ব্যাপারটা আসলে তেমন নয়। হ্যাঁ, দেখতে যারা সুন্দর সেটা তো তাদের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট। তাদের কাজ করার ক্ষেত্রে তারা অবশ্যই কিছু প্রায়োরিটি কিন্তু অবশ্যই পায়। যারা বলে যে আসলে লুকটা একেবারেই গুরুত্বপূর্ণ নয়, আমার কাছে মনে হয় যে তারা আসলে সত্যটা বলেন না। হ্যাঁ, মিডিয়াতে কাজ করতে গেলে আপনার যে লুকটা আছে সেটা যেন স্মার্ট লুক হয়, উপস্থাপন যোগ্য লুক হয়, তাহলে অবশ্যই আপনি মিডিয়াতে কাজ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে মিডিয়াতে আপনি কোন সেক্টরে কাজ করবেন। আমি আমার সেক্টর নিয়েই যদি কথা বলি তাহলে বলবো, আপনি যদি উপস্থাপক হিসেবে কাজ করতে চান টেলিভিশন বা রেডিওতে, অথবা সংবাদ পাঠক হিসেবে কাজ করতে চান, তাহলে আপনার কেমন প্রস্তুতি প্রয়োজন। ধরা যাক আপনার একটা উপস্থাপনযোগ্য একটা চেহারা আছে বা লুক আছে, ঠিক আছে, আপনার শিক্ষাগত যোগ্যতাও বেশ ভালো বা মোটামুটি ভালো। হ্যাঁ, আপনি যদি শুদ্ধ উচ্চারণ, সুন্দর বাচনভঙ্গি একটু ভালো করে রপ্ত করেন, ঠিক আছে, হয়তো বা কোথা থেকে একটা কোর্স করলেন, আপনি উচ্চারণ সম্পর্কে ভালো করে আপনি জানেন, আপনি সংবাদ পাঠক হিসেবে কাজ করতে চান, সেক্ষেত্রে সংবাদ পাঠের যে স্টাইল সেটা আপনি রপ্ত করলেন, হতে পারে কোর্স করার মাধ্যমে, হতে পারে বাড়িতে বসে, ঠিক আছে। তো এটা করার পরে আপনি যখন খুব ভালোভাবে সংবাদ পড়তে পারবেন, অর্থাৎ আপনি সংবাদ পাঠক হবার জন্য একেবারে ভালো করে একটা প্রস্তুতি নিয়েছেন, এরপরে পরের ধাপ হচ্ছে আপনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বা রেডিওতে, বাংলাদেশ বেতারেও কিন্তু কাজ করার সুযোগ রয়েছে সংবাদ পাঠক হিসেবে, এবং প্রাইভেট চ্যানেলগুলো তো রয়েছেই। সেখানে যে বিভিন্ন সার্কুলার দেওয়া হয় সেই সার্কুলার অনুযায়ী আপনি আপনার জীবন বৃত্তান্ত মেইল করলেন অথবা হার্ড কপি তাদের অফিসে গিয়ে জমা করে আসলেন। এভাবে করে কিন্তু আপনি আপনার মিডিয়াতে কাজ করার সুযোগটা তৈরি করতে পারেন। ঠিক আছে, আপনার সিভি বা আপনার জীবন বৃত্তান্ত যদি মিডিয়ার মানুষদের পছন্দ হয়, বা মিডিয়ার যে এইচআর আছে তারা তো সিভিগুলো বাছাই করেন, আপনি যদি একটা স্মার্ট সিভি, সুন্দর সিভি, পরিপাটি সিভি বা জীবন বৃত্তান্ত যদি আপনি সুন্দরভাবে তাদের আবেদন করেন বা ড্রপ করেন তাদের কাছে গিয়ে, তাহলে কিন্তু আপনার প্রাথমিকভাবে অডিশনের জন্য ডাক পাওয়াটা খুব সহজ হবে। তাই সব কিছু আমি বলবো যে স্মার্ট হওয়া, সব কিছু সুন্দর পরিশীলিত হওয়া, পরিপাটি হওয়া। হ্যাঁ, আপনি একটা জীবন বৃত্তান্ত লিখে দিলেন যেমন তেমন করে, এমন ব্যাপার যেন না হয়, এই বিষয়ে আসলে মাথায় রাখতে হবে। তো মিডিয়াতে কাজ যদি আপনি করতে চান, যদি সংবাদ পাঠক হিসেবে কাজ করতে চান, তাহলে এই প্রস্তুতিটুকু আপনাকে নিতে হবে, ঠিক আছে। অনেকে বলেন যে আমি ভাইয়া স্ক্রিনের সামনে আসতে চাই না, টেলিভিশনে আমি সংবাদ পড়তে চাই না বা উপস্থাপনা করতে চাই না, সেক্ষেত্রে আসলে আমি বেতারে কাজ করতে চাই। সেক্ষেত্রে বেতারের ব্যাপারগুলো আসলে কীরকম? দেখেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বেতারের আঞ্চলিক কেন্দ্র রয়েছে। সেই আঞ্চলিক কেন্দ্রগুলোতেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যেমন আমার একেবারেই কাজ করার সুযোগ হয়েছিল বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের হাত ধরে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখনই কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে আমি সংবাদ পড়তাম, উপস্থাপনা করতাম, ঠিক আছে, যেটা আমার কাজের ক্ষেত্রে, আমার অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে চমৎকার একটা ভূমিকা রেখেছে, যেটা আমি কখনোই ভুলব না, ঠিক আছে। কারণ বেতারের সঙ্গে যুক্ত না থাকলে হয়তো বা আবৃত্তি চর্চা বা চর্চা যে করলাম, এগুলো প্রয়োগের জায়গা কখনোই আসলে তৈরি হতো না। একটা সময় দেখা যায় কি মানুষ বিভিন্ন জব করে এবং মানুষের যে গুণগুলো রয়েছে,
হুম যে সুযোগগুলো রয়েছে একটা সময় হারিয়ে যায় এবং একটা সময় আস্তে আস্তে বাস্তবতার চাপে পড়ে মানুষের বিভিন্ন গুণ, কেউ হয়তোবা খুব আবৃত্তি করতে পারে, কেউ হয়তোবা খুব সুন্দর গান গায়, তারা কিন্তু একটা সময় হারিয়ে যায়। কিন্তু দেখা যায় সে টেলিভিশন বা রেডিওতে কাজ করতে পারতো এবং কাজের মধ্য দিয়েই কিন্তু তার যে প্রতিভা সেটা সবসময় চর্চিত হতো। এই হচ্ছে বিষয় আর কি। তো সেই ক্ষেত্রে বেতারের ক্ষেত্রেও তাই, যদি আপনি টেলিভিশনের স্ক্রিনে মুখ দেখাতে না চান সেই ক্ষেত্রে আপনি বেতারেও কিন্তু আবেদন করতে পারবেন। রিক্রুটমেন্টের যে প্রসেসগুলো, এগুলোর তথ্য পাওয়া খুব সহজ, এগুলোর অ্যানাউন্সমেন্ট পাওয়া খুব সহজ। আমি প্রায় দেখি যে এখন ফেসবুকের বিভিন্ন পেজে বাংলাদেশ বেতারের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের কিন্তু পেজ রয়েছে। সেখানেও যদি আপনি সবসময় চোখ রাখেন, অনুসরণ করেন, তাহলে কিন্তু আপনি তাদের নোটিশগুলো দেখবেন। যখনই কোনো অডিশন হয় তারা কিন্তু সেটা ফেসবুকে পোস্ট করবে, ঠিক আছে? তো সেখানেই কিন্তু অনায়াসে একটা গুগল ফর্মের লিঙ্কও দিয়ে দেয়, আমি দেখেছি। সেভাবেও কিন্তু আবেদন করা যায়। কিন্তু আমাদের সময় আমরা আবেদন করেছি একেবারেই প্রথাগত পদ্ধতি অনুযায়ী, হয়তো বা কোনো সার্কুলারই দেয়নি, একটা সিভি আমি জমা দিয়ে আসতাম, একটা আবেদন আমি জমা দিয়ে আসতাম। 1 বছর পরে আমাকে ডেকেছিল অডিশনের জন্য, যখন ওদের প্রয়োজন হয়েছিল, যখন ওরা মনে করলো যে অডিশন নেওয়া উচিত। এই হচ্ছে বিষয়, এইভাবে আপনি কাজ করতে। টেলিভিশনে যদি আপনি অডিশন ফেস করতে চান সংবাদ পাঠক হিসেবে, অবশ্যই আপনাকে প্রাথমিকভাবে ডাক পেতে হবে, আপনার সিভি দেখে ডাকবে। তারপর হয়তো বা অডিশন বোর্ড বা বিচারক যে প্যানেল রয়েছে সে প্যানেল আপনার সঙ্গে কথা বলবে, আপনার বিস্তারিত আপনার সম্পর্কে জানতে চাইবে যখন আপনি অডিশন ফেস করবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আপনাকে একটা স্ক্রিপ্ট দিতে পারে, যে স্ক্রিপ্টটা দেখে পড়েন তো, বা একটা পত্রিকা দিয়ে দিতে পারে যে পত্রিকাটা একটু পড়ে দেখান তো আপনি সংবাদ পাঠক হিসেবে পড়তে পারেন কি না। এই ধরনের টুকটাক প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, সংবাদ উপস্থাপক হতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, হ্যাঁ, তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। এই ছোটোখাটো প্রশ্নগুলো আপনি করেন, তারা আপনাকে করতে পারে। আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন, এখান থেকে টুকটাক প্রশ্ন আজকাল কিন্তু প্রায় করে। তারপরে যদি পছন্দ হয় আপনার পড়া, তাহলে ওরা হয়তো বা দ্বিতীয় রাউন্ডের অডিশনে আপনাকে ডাকবে। সেখানে হয়তো বা আপনাকে স্ক্রিন টেস্ট দিতে হতে পারে। অর্থাৎ আপনি সংবাদ পাঠকদের মতো একেবারে টেলিভিশনের সামনে বসে বসে সংবাদ পড়বেন, সেটা ওরা রেকর্ড করে রাখবে এবং রেকর্ডিংয়ে ওরা দেখবে যে আপনাকে স্ক্রিনে কেমন দেখাচ্ছে। হ্যাঁ, আপনাকে একেবারে পরিপাটি করে সংবাদ উপস্থাপকরা যেভাবে পড়েন সেভাবে করে আপনাকে সংবাদটা পড়াবে এবং বিচারক প্যানেল দেখবে আপনাকে স্ক্রিনে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে হয়তো বা পরের রাউন্ডে একেবারে চূড়ান্ত পর্বে আপনাকে ডাকবে এবং আপনি যদি ভালো পারফরমেন্স করেন আপনাকে চূড়ান্তভাবে ওরা সংবাদ পাঠের সুযোগ দেবে বা আপনি সেই চ্যানেলে সংবাদ পড়তে পারবেন। আসলে বিষয়গুলো এমনই হয় যে সবগুলো চ্যানেল আবার এতগুলো অডিশন রাখে না, 2টো অডিশনের মাধ্যমেই কিন্তু সিলেক্ট করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে উপস্থাপনযোগ্য ভালো একটা লুক, স্মার্ট একটা লুক এবং পাশাপাশি আপনার দক্ষতা, সংবাদ পাঠের দক্ষতা, আপনার উচ্চারণ, বাচনভঙ্গি, আপনার কণ্ঠস্বরটাও যদি একটু ভালো হয়, সেক্ষেত্রে আপনি প্রায়োরিটি লিস্টে সবার আগে থাকবেন। আর বেতারের ক্ষেত্রে তো আসলে লুক একেবারেই গুরুত্বপূর্ণ নয়, ওখানে কণ্ঠস্বর আর উচ্চারণ আর সংবাদ পাঠের যে কলা কৌশল বা সংবাদ পাঠের যে স্টাইল, এটা আপনি ভালো করে জানলেই আসলে বেতারে আপনি সংবাদ পড়তে পারবেন। ওখানেও কিন্তু এভাবে অডিশন হয়, ঠিক আছে? একটা মাইক্রোফোন সামনে থাকে, বিচারক প্যানেল থাকে পেছনে, তাদেরকে আপনি দেখবেনই না, তারা একটা স্ক্রিপ্ট দেবে, সেই স্ক্রিপ্টটা আপনি সুন্দর মতো করে সংবাদ পাঠকরা যেভাবে পড়ে সেভাবে পড়বেন। পড়ার পরে তারা যদি আপনার সংবাদ পাঠ পছন্দ করে তারপরে হয়তো বা দ্বিতীয় রাউন্ডে ডাকবে, দ্বিতীয় রাউন্ডের পরে আবার আরেকটা আপনাকে স্ক্রিপ্ট দিবে। এভাবে করেই আপনি পড়ে সুন্দরভাবে সংবাদ পাঠকরা যেভাবে সংবাদ পড়েন সেভাবে যদি পড়ে আপনি ভালো করে পড়েন তাহলে ওরা আপনাকে চূড়ান্তভাবে সংবাদ পাঠক হিসেবে নিয়োগ দেবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো মিডিয়াতে কাজ করতে চাইলে আমার কাছে মনে হয় যে এগুলো খুবই সহজ মাধ্যম। আচ্ছা, এবারে আসি বয়স। অনেকে জিজ্ঞেস করেন যে মিডিয়াতে কাজ করতে গেলে, অর্থাৎ সংবাদ পাঠক হতে গেলে বা উপস্থাপক হতে গেলে বয়সটা কত থাকতে হয়। আজকাল আমি প্রায় দেখি বিভিন্ন সংবাদ পাঠক নেওয়ার যে রিক্রুটমেন্টগুলো রয়েছে বা সংবাদ পাঠের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, সেখানে যখন আমি দেখি যে সর্বনিম্ন বয়স হয়তো বা 23-24 এমন দিচ্ছে, বা সর্বোচ্চ বয়স দিচ্ছে হচ্ছে 28 বা 30। অর্থাৎ আপনার বয়স যদি 30 অতিক্রম করে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না বা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না।
হ্যাঁ, ঠিক আছে, এই ব্যাপারটা দেখি। কারণ টেলিভিশন মিডিয়াতে আসলে লুকটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ 30-এর পরে একটা সময় আমাদের যে সৌন্দর্য সেটা আস্তে আস্তে কমতে থাকে, সেটা ধরে রাখাটা একটু মুশকিল হয়ে পড়ে। তাই ওরা চায় যে 28-30-এর মধ্যেই সংবাদ পাঠক হিসেবে যারা আবেদন করতে চায় তারা এই বয়সের মধ্যে আবেদন করুক। এরপর 30 যদি ক্রস করে সেক্ষেত্রে সুযোগ পাবেন না হয়তো বা আপনি। ব্যাপারটা এমনই, আমার অভিজ্ঞতা তাই বলে। কারণ ওখানে তো দিয়েই দিচ্ছে যে সর্বোচ্চ 30 হতে হবে। তো আপনি যদি 32-35 হন তাহলে আপনি আবেদন করবেন কিভাবে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে অনেকে দেখি যে ভাইয়া সিনিয়র সংবাদ পড়ছে, যাদের বয়স অনেক বেশি, তারা অনেক আগে থেকে সংবাদ পড়ে আসছে। ঠিক আছে, এখন আপনি যদি অনেক আগে থেকে সংবাদ পড়ে আসেন, আপনার যখন 25 বছর, আপনার যখন 28 বছর বয়স, তখন আপনি সংবাদ পাঠক হিসেবে যুক্ত হয়েছেন টেলিভিশন চ্যানেলে। হ্যাঁ, আর আপনি কাজ করতে করতে বয়স তো বাড়বে, খুব স্বাভাবিক ব্যাপার। এবং যারা সিনিয়র তারা চাইলেই কিন্তু অন্য চ্যানেলেও সংবাদ পড়তে পারেন আবেদন করে, কারণ তাদের অভিজ্ঞতা রয়েছে। তো অভিজ্ঞতা যদি থাকে সেই ক্ষেত্রে এই জায়গাগুলোকে অতিক্রম করা কিছুটা সহজ বলে মনে করি আমি। কারণ অভিজ্ঞ মানুষের অবশ্যই গুরুত্ব রয়েছে, তারা সবসময় রেডি থাকে, তাদেরকে এত বোঝাতে হয় না। ঠিক আছে, কারণ একজন নতুন মানুষকে তৈরি করা কিন্তু এত সহজ বিষয় নয়। হ্যাঁ, কারণ চ্যানেল কর্তৃপক্ষ যারা রয়েছেন প্যানেলে, হ্যাঁ, প্রডিউসার, সবাই কিন্তু একটা কন্ট্রিবিউশন রাখে একটা মানুষের তৈরি হওয়ার পেছনে। এখন তারা চায় যে যে মানুষটাকে তারা সময় দিচ্ছে সেই মানুষটা যেন দীর্ঘদিন টেলিভিশন চ্যানেলগুলোতে একটু সার্ভিস দেয়, হ্যাঁ, বা একটা মিনিমাম একটা সময় যেন থাকে, খুব দ্রুত যেন সুইচ না করে। তো ব্যাপারটা হচ্ছে অভিজ্ঞতার যে কদর, এটা তো আসলে সব জায়গায় রয়েছে। আরেকটা বিষয় বলবো যে অনেকে উপস্থাপক হিসেবে কাজ করতে চান। টেলিভিশন চ্যানেলে যদি উপস্থাপক হিসেবে কাজ করতে চান, আমি বলবো যে এই বিষয়টা আসলে একটু তুলনামূলকভাবে কঠিন। কারণ টেলিভিশন চ্যানেলে উপস্থাপক হাতে গোনা যাদেরকে আমরা দেখি, তারাই কিন্তু বিভিন্ন চ্যানেলে কাজ করছে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এ হচ্ছে যে একটা জনপ্রিয় চ্যানেলে কাজ করছে, সে আবার আরেকটা চ্যানেলে কাজ করছে। মানে মানে একটা মুখ আমরা অনেক চ্যানেলে কিন্তু দেখি। যে দক্ষ সে কিন্তু বিভিন্ন চ্যানেলে কাজ করছে, সে কেবল একটা চ্যানেলে কাজ করছে তা নয়। যেমন আমি যে টেলিভিশন চ্যানেলে কাজ করি, সেই টেলিভিশন চ্যানেলে একজন উপস্থাপক হয়তো বা অন্যান্য চ্যানেলগুলোতেও কাজ করছে, কারণ সে দক্ষ, সে স্বাভাবিকভাবেই সেই সুযোগটা পাচ্ছে। বা যারা মডেলিং করে বা যারা অভিনেত্রী, তারাও অনেক সময় উপস্থাপনা করছে। তো সেই ক্ষেত্রে নতুনদেরকে সুযোগ দেওয়ার জায়গাটা আসলে খুবই কম। সেক্ষেত্রে আমি বলবো যে টেলিভিশন চ্যানেলে উপস্থাপক হিসেবে কাজ করার জায়গাটা অতটা সহজ নয়, কারণ এখানে এত বেশি চাহিদা নাই উপস্থাপকের। এবং যারা কাজ করছে তারাই একটা চ্যানেল আরেকটা চ্যানেল এভাবে করে বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে কাজ করছে। সেক্ষেত্রে সংবাদ পাঠক হিসেবে কাজ করার জায়গাটা আরও অনেক বেশি ব্যাপক, ঘন্টার পর ঘন্টা সংবাদ যাচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এই আর কি। যারা আবৃত্তি চর্চা করেন, দীর্ঘদিন মঞ্চ উপস্থাপনা করে আসছেন বা উপস্থাপনার অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে কিন্তু প্রায় নেওয়া হয়, প্রায়োরিটি দেওয়া হয়, তারা কিন্তু অডিশনে টেকে। সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভিতে উপস্থাপক হিসেবে কাজ করাটা কিন্তু সহজ। হ্যাঁ, কারণ অনেকের একেবারে শুরুটা হয় বাংলাদেশ টেলিভিশন দিয়ে। বাংলাদেশ টেলিভিশন নতুনদেরকে অনেক বেশি সুযোগ দেয়। ঠিক আছে, এবং একটা সময় যখন তারা দক্ষ হয়ে ওঠে, তারা বিভিন্ন প্রাইভেট চ্যানেলগুলোতে এমনিতেই কাজ করার সুযোগটা পায়। তো আমি বলবো যে যারা আসলে হতেই চান, কাজ করতেই হবে, সেক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনের সার্কুলারের জন্য অপেক্ষা করতে পারেন, অথবা প্রাইভেট চ্যানেলে যদি দেখেন উপস্থাপকের নিয়োগ দেওয়া হচ্ছে, সেখানেও আপনি আবেদন করতে পারেন। ঠিক আছে, তো কোনো সুযোগই আসলে হাতছাড়া করা যাবে না যদি আপনার খুবই প্যাশন থাকে যে না, আমি মিডিয়াতে কাজ করবই। এই হচ্ছে বিষয়। অনেকে জিজ্ঞেস করেন যে মিডিয়ার কাজগুলোকে আসলে 9টা 5টা জব নাকি এগুলো কন্ট্রাকচুয়াল জব। বেশিরভাগ ক্ষেত্রে এখন যেটা দেখা যায়, বেশিরভাগ টেলিভিশন চ্যানেলেই 9টা 5টার মতোই জব করতে হয়। হ্যাঁ, আর সংবাদ পাঠ যারা করছেন তারা দেখা যাচ্ছে তারা রিপোর্টিংও করছেন। আগে একটা সময় দেখা যেত যারা রিপোর্টিং করছেন তারা রিপোর্টার, হ্যাঁ, তাদের কাজ আলাদা, আবার যারা সংবাদ পড়ছেন তাদের কাজ আলাদা। একটা সময় দেখা যেত যারা সংবাদ পড়ছেন তারা সংবাদ পড়েই চলে যাচ্ছেন, আর এখন দেখা যাচ্ছে যারা সংবাদ পড়ছেন তারা রিপোর্টিংও করছেন। এটা করার মাধ্যমে অবশ্যই তারা অনেক কাজ শিখছেন যারা সংবাদ পড়ছেন, এবং তারা অনেক বেশি দক্ষ হয়ে উঠছেন। এটাও খুবই ইতিবাচক দিক। হ্যাঁ, কিন্তু অনেকেই যারা ভাবছেন কেবল সংবাদ পড়বেন,
এই জায়গাটা দিনকে দিন কমছে। কেবল সংবাদ পড়বেন, রিপোর্টিং করবেন না, এই জায়গাটা দিনকে দিন কমে আসছে। এই হচ্ছে বিষয়। কিছু কিছু চ্যানেলে এখনও সুযোগ রয়েছে, আবার নিউজ ভিত্তিক বা সংবাদ ভিত্তিক যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোতে কিন্তু দেখা যায় কি 9টা 5টা একটা জবের মতো করতে হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, যে এটা একটা ফুল টাইম জবের মতো হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এই। আর যেগুলোতে 9টা 5টা জব, সেক্ষেত্রে মাস শেষে আপনি একটা স্যালারি পাবেন। আর যেগুলোতে আপনি কন্ট্রাকচুয়াল জব অর্থাৎ দিন হিসেবে, সেক্ষেত্রে আপনি পার নিউজ হিসেব করে আপনি একটা সম্মানী পাবেন। সেটা আপনাকে হয়তো বা ক্যাশ বা চেক আকারে টেলিভিশন কর্তৃপক্ষ মাসের শেষে প্রদান করবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন এই কারণে যেটা বলবো সেটা হচ্ছে, অনেকেই যারা বিভিন্ন চাকরি করেন তারা দেখা যায় কি সংবাদ পড়ছেন এবং ব্যাংকে চাকরি করছেন, বা কেউ ডাক্তার, কেউ ব্যবসায়ী, হ্যাঁ, তারাও দেখা যায় কি বিভিন্ন চ্যানেলে বা রেডিওতে সংবাদ পড়েই চলে আসছেন। এই বিষয়টার অভিজ্ঞতাটা অনেক বেশি। আর বেতারের ক্ষেত্রে যদি বলি, বেতারের জবটা কন্ট্রাকচুয়াল জব, ঠিক আছে? তো আপনি যদি বেতারে টেকেন সংবাদ পাঠক হিসেবে বা উপস্থাপক হিসেবে, সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি বেতারে নির্বাচিত হন, অর্থাৎ অডিশনে আপনি চূড়ান্তভাবে সিলেক্ট হন, সেই ক্ষেত্রে আপনি হয়তোবা যদি উপস্থাপনা করেন, সেক্ষেত্রে মাসে আপনি হয়তোবা 4টা 5টা বা 6টা 7টা এ ধরনের একটা অ্যানাউন্সমেন্টের ডিউটি পাবেন। প্রত্যেক অ্যানাউন্সমেন্ট বা উপস্থাপনার ডিউটি হয়তো 5 ঘন্টা বা 6 ঘন্টা এমন হতে পারে। সেক্ষেত্রে আপনি পার ডে সিস্টেমে বা অর্থাৎ দিন প্রতি একটা সম্মানী পাবেন। অর্থাৎ আপনি যদি 5 ঘন্টা অ্যানাউন্সমেন্ট বা উপস্থাপনা করেন, সেক্ষেত্রে আপনি একটা সম্মানী পাবেন, ঠিক আছে? তো সর্বমোট কয়দিন কাজ করেছেন সেটার উপর ভিত্তি করে একটা সম্মানী আপনাকে মাস শেষে দেওয়া হবে। আর বেতারের সংবাদ পাঠের ক্ষেত্রে যদি বলি, আঞ্চলিক বেতার কেন্দ্রগুলোতে আঞ্চলিক সংবাদই বেশি পড়া হয়, যেমন চট্টগ্রামে আবার বাণিজ্যিক সংবাদ রয়েছে। সেই ক্ষেত্রে আপনি কয়টা সংবাদ পড়ছেন মাসে, সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে একটা অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়, সম্মানী হিসেবে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? অর্থাৎ পার নিউজ সিস্টেম, পার প্রেজেন্টেশন সিস্টেম, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। বন্ধুরা, এতক্ষণ আলোচনা করলাম সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনার খুঁটিনাটি নিয়ে। যে প্রশ্নগুলো অনেকেই করেন, অনেকের আগ্রহ রয়েছে এই বিষয়গুলোতে কাজ করতে। তবে একটা কথাই আমি বলি, সেটা হচ্ছে এই জায়গাগুলোতে কাজ করতে গেলে খুব লেগে থাকতে হয়, ঠিক আছে? তো হয়তো বা আপনাকে অডিশনের জন্য কল করেছে, আপনি ভাবছেন আপনাকে নিয়ে ফেলেছে বা আপনি টিকে গেছেন, ব্যাপারটা কিন্তু আসলে তেমন নয়। আপনাকে নিজের সর্বোচ্চটা দিয়ে একেবারে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্য নির্বাচিত হতে হবে বা টিকতে হবে, ঠিক আছে? তো অনেকে দেখা যায় কি উৎসাহ হারিয়ে ফেলেন, বা 1টা 2টা 3টা অডিশন ফেস করলো, তাকে চূড়ান্তভাবে নিল না, সে সংবাদ উপস্থাপনা করতে পারছে না, সেক্ষেত্রে অনেকেই হতাশ হয়ে যান। হ্যাঁ, আপনি যদি সত্যিকার অর্থেই চান, মন থেকে চান এবং লেগে থাকতে পারেন, তাহলে হতাশ হলে চলবে না, মন ভাঙলে চলবে না। আপনার কাজ হচ্ছে একটার পর একটা অডিশন দিয়ে যাওয়া, ঠিক আছে? দেখবেন হুট করে আপনার কোথাও আপনি একেবারে চূড়ান্তভাবে সিলেক্ট হয়ে গেছেন, নির্বাচিত হয়ে গেছেন, সেখানে আপনি কাজ করতে পারবেন। তবে আমি একটা কথাই বলবো দিন শেষে, যেটা আমার নিজের অভিজ্ঞতা, সেটা হচ্ছে আপনি জব করবেন, আপনার একটা পেশাদারিত্বের জায়গা তৈরি হবে, হতে পারে আপনি জব করছেন বা ব্যবসা করছেন, যাই করেন না কেন, হ্যাঁ, তার পাশাপাশি আপনি চেষ্টা করবেন। সব কিছু ছেড়ে দিয়ে আমাকে সংবাদ উপস্থাপক হতেই হবে, অনুষ্ঠান উপস্থাপক হতেই হবে, এমনটা কখনো করবেন না। কারণ এই জায়গাগুলো আসলেই খুবই ফ্ল্যাকচুয়েট করে। হ্যাঁ, আসলে কার কপালে কি আছে আসলে কেউ জানে না। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো প্যাশন যদি থাকে, সে তো অবশ্যই লেগে থাকবেন। কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে, চাকরি ছেড়ে দিয়ে আমি সংবাদ উপস্থাপক হব, হ্যাঁ, এই ধরনের মনোবাঞ্ছা বা এই ধরনের ব্যাপার যদি আপনার মধ্যে থাকে, তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, কারণ আপনি কিন্তু এখনও জানেন না যে আপনি কি ওই জায়গাটাতে পৌঁছতে পারবেন কি না। আপনার কাজ হচ্ছে লেগে থাকা, আপনি চেষ্টা করে যাবেন, লেগে থাকবেন। যদি আপনার হয় খুব ভালো, আর যদি আপনার না হয়, যদি আপনি কোথাও সংবাদ পড়তে না পারেন, উপস্থাপনা করতে না পারেন, একেবারেই মন খারাপ করা যাবে না। বর্তমান সময়টা অনেক ব্যাপক, অনেক বিশাল। সোশ্যাল মিডিয়াতেও কাজ করার বিশাল ক্ষেত্র রয়েছে। সোশ্যাল মিডিয়াতেও যারা কাজ করে, আমি বলবো যে তারা অনেকের চেয়ে অনেক বেশি পরিচিত এবং তাদের ডিমান্ডও অনেক বেশি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে কাজ করার বিশাল ক্ষেত্র রয়েছে, একটা সময় হয়তো বা সেসব ছিল না। তো এই হচ্ছে বিষয়। আশা করি আমার এই পরামর্শগুলো আপনাদের জীবনে কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।